শুভ সন্ধ্যা। সবাইকে অনন্যা অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আজ আমাদের অনন্যা ৩৫তম পর্ব এবং প্রতিবারের মতন আজও আছে আমাদের সাথে দুজন অনন্যা। আমরা একে একে তাদেরকে সংযুক্ত করব এবং পরিচয় জানব। প্রথমে সংযুক্ত করছি আমি আবিদা খান, আবিদা আপুকে। এই পর্যায়ে সংযুক্ত করছি আমাদের আর এক অনন্যা, শারমিন আপু। শারমিন আপুর মাইক্রোফোনটা মিউট হয়ে আছে। তো আমরা প্রথমে আপনাদের পরিচয় জানবো। আমি নামটা তো বলেছি, কিন্তু শুধু নামটাই তো একটা মানুষের পরিচয় হতে পারে না। তো আবিদা আপুকে বলবো আপনি আপনার পুরো পরিচয়টা দিবেন এবং কোন জেলা থেকে আপনি আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সেটা উল্লেখ করবেন এবং আপনার প্রোডাক্ট কাজ নিয়ে। আবিদা আপু। অসংখ্য ধন্যবাদ অনন্যাতে আমি সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ। আমি আবিদা সুলতানা ললি। আমি আমার জন্মস্থান এবং আমার পিতৃদেশ হচ্ছে খুলনা জেলা, আর বাগেরহাটে হচ্ছে আমি বিবাহ সূত্রে আমি বাগেরহাটে থাকি এবং বাগেরহাট থেকেই আমি কাজ করি। আমি 2017 সাল থেকে আমার বিজনেস শুরু। 2015 সালে আমার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে আমি 2016 সালের শেষের দিকে আমি শুরু করি, কিন্তু আমার জার্নিটা শুরু হয় 17 সাল থেকে। আমার বুটিক্সের নাম হচ্ছে ললি বুটিক্স। আমি হচ্ছে এখানে আমার শোরুম ছিল, শোরুম থেকে হচ্ছে আমি নিজস্ব বাসায় বর্তমানে আমি কাজ করছি বাগেরহাট জেলা থেকে। খুলনায় আমার বাপের বাড়ি। আচ্ছা, আমরা আরো কথা জানবো, আবিদাপুর আরো কথা শুনবো। তার এই যে কাজটা করতে গিয়ে তাকে তো এমনি তো মানে কেউ তো দাঁড়াতে পারে না, একটা সংগ্রাম করতে হয়। তো তার আগে আমরা শারমিন আপুর পুরো পরিচয়টা জেনে আসি। শারমিন আপু। অসংখ্য ধন্যবাদ আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপু, আমার নাম শারমিন সুলতানা হীরামণি। আমি বাগেরহাট জেলার ফকিরহাট থানায় বসবাস করছি। আমি পেশায় উদ্যোক্তা জীবনে আসার আগে আমি একজন গৃহিণী ছিলাম এবং পারিবারিক লাইফে আমি বাবা মায়ের একমাত্র সন্তান। এবং আমি আগে গৃহিণীর পাশাপাশি আগে আমি একটা স্কুলে জব করতাম। পরবর্তীতে আস্তে আস্তে করে ওটাকে ছেড়ে দিয়ে আমি উদ্যোক্তা জীবনে আসছি আর কি। তো উদ্যোক্তা জীবনে আমি এখানে প্রথমেই ঘরে বসে নিজেই কাজ করতাম। পরবর্তীতে কর্মী নিয়ে শুরু করছি একটি ছোট কারখানা মতো, এবং সেটির একটি নাম আমি দেওয়ার চেষ্টা করেছি। সে নামটা হচ্ছে হীরার কাঁথাঘর। আচ্ছা, আপনার নামের সাথে রিলেটেড, আপনার নাম হচ্ছে হীরামণি, সেখান থেকে হীরার কাঁথাঘর। তো আপনার আপনার সাথে কতজন লোক কাজ করছেন এই কাঁথা নিয়ে, নকশি কাঁথা নিয়ে? আপু, আমার এখানে নিয়মিত 30 জন কর্মী কাজ করে থাকেন। আর কাজের ধরন বুঝে কখনো আমাকে কর্মী বাড়াতে হয়। তো একেবারেই রেগুলারলি 30 জনই কাজ করে আমার এখানে। তো ইনারা কি, যারা কাজ করে তারা কি মানে আপনার বাড়িতে এসে কাজ করছে, নাকি তারা তাদের ঘরে বসে এই কাজগুলো করে আপনাকে সাপ্লাই দিচ্ছে? আপু না, আমার এখানে ওরা আসে না, আবার আসে। আসে বলতে গেলে কাজটা তো আসলে 30 জন কর্মীর বাড়ি তো আর এক জায়গাতে হয় না, 30 জনের বাড়ি 30টা জায়গাতে। তো সেক্ষেত্রে আমার সংসার সবকিছু সামলে একটু ছোটাটা দুষ্কর হয়ে যায়। তো সেক্ষেত্রে ওদেরকে আমি বাসায় বসে ওরা কাজ দিয়ে দেয়, ওদের সঙ্গে আমার ফোনে ফোনে যোগাযোগ হয় এবং ওদেরকে আমি একটু আপডেট করার জন্য, যেমন কাজের থেকে ওদেরকে আপডেট করছি এবং ওদেরকে আমি বর্তমান অনলাইনেও আনার জন্য চেষ্টা করছি। ওদেরকে আমি ভিডিও কলে সবকিছু দেখে বাসায় এসে ওরা কাজ নিয়ে যায়, কাজ শেষ আবার এসে ওরা আমাকে দিয়ে যায়, আবার নিয়ে যায়। এরকম প্রতিদিনই আমার বিকালে থাকে এটা। বিকাল বেলা ওরা 4টার পরে আসে, আসর বাদ আর কি। আচ্ছা, মানে ওরাও মানে মানে ওনারাও ওনাদের সংসারকে ঠিক রেখে তারা এই কাজটা চালিয়ে যেতে পারছে। তো
আবিদা আপু এবং আপনি আপনারা একই জায়গা থেকে সংযুক্ত হয়েছেন, বাগেরহাট থেকে। তো আপনারা কি পূর্ব পরিচিত বা আগে থেকে জানাশোনা, এটা সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে আবিদা। আমি আর হীরা কখনোই পরিচিত ছিলাম না। আচ্ছা। আমরা গ্রুপ থেকে, মানে আমরা অনলাইন মাধ্যম থেকে, ও যখন নকশি কাঁথা নিয়ে পোস্ট করতো আমার খুব আগ্রহ লাগতো, এবং নকশি কাঁথা মানে প্রতিটা ফোরে ভালোবাসার ছোঁয়া, রক্তের ছোঁয়া, আমি এভাবে কমেন্ট করে ওরে আরো আগ্রহ জাগাতাম। তো আমার কমেন্টে ও আমার প্রতিও একটু ভালো লাগা সৃষ্টি হলো, যে আমি যেহেতু একটা মানুষ বিজনেস করলে যদি আমরা অনলাইনে পোস্ট করি, গঠনমূলক কমেন্ট চাই, মানে আপনি যখন আপনি গঠনমূলক কমেন্ট আপনি পাবেন, তখন আপনি নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন। তো সেই থেকে ওর সাথে ভালো লাগা এবং কথাবার্তা বলা কমেন্টের মাধ্যমে। তো একটা গ্রুপের মাধ্যমেই ওর সাথে আমার সর্বপ্রথম সামনে থেকে ফোনে কথা বলা, সামনাসামনি অনেক, মানে সামনাসামনি দেখা হয়েছে বছর, মানে পরিচিত হওয়ারও বছর দেড় পরে, 1 বছর পরে হচ্ছে তার সাথে আমার সামনাসামনি দেখা। আমরা ফোনে সারা রাত জেগে কথা বলেছি, 3টা বেজে গেছে, 4টা বেজে গেছে। আমরা এই কাজ নিয়ে কিভাবে আমরা মানুষকে সহযোগিতা করব, কিভাবে আরেকজন উদ্যোক্তাকে নিয়ে এগিয়ে যাব, এই দুইজন চিন্তা ভাবনা করে করে আজকে আমরা এই পর্যায়ে আছি। বাহ! এবং মানে এই যে ভালোবাসার দিক থেকে বলবো বোন না, বন্ধু না, আত্মার একটা ভালো সম্পর্ক, মানে আমার দুঃখের কথা, আমার ভালো লাগার কথা, পছন্দের কথা একসাথে ওর সাথেই শেয়ার করি। আম, এই আর আপনার কি। কথা শুনছি আর আমি এটা ভাবছি যে দেখেন, একই এলাকায় থাকলে বা একই সাথে বড় হলেই যে মানে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, সুন্দর সম্পর্ক, এর বাইরে নয় তা কিন্তু না। আজকে জি, মানে অনলাইনের মাধ্যমেই তো ওনার সঙ্গে পরিচয়, ওনার পরিচয়। প্রোডাক্টটা জানতে পেরেছেন, তারপরে দুজনের মধ্যে কথাবার্তা, একটা সুসম্পর্ক তৈরি হয়েছে এবং একসাথে কাজ করছেন। তো এই যে একসাথে কাজ করা, আগে তার আগে শুনি যে আমি আপনার পিছনে একটা বড় একটা ইয়ে দেখতে পাচ্ছি, এটাকে কি বলে? এটা হচ্ছে আহ, আমার বিজনেসের জন্য একটা সেলফ। আচ্ছা, হ্যাঁ, সেলফ, বিজনেস সেলফ। তো এখানে আপনার আহ কি কি ধরনের প্রোডাক্ট আছে? আমার সিগনেচার আইটেম হচ্ছে ব্লক বাটিক, এবং হচ্ছে বুটিক্স আইটেম, টেলার্স এর আইটেম। আমরা আচ্ছা। টেলার্স আমরা তৈরি করি, পোশাক তৈরি করি। আর এবং আমার পাশাপাশি হচ্ছে হ্যান্ডিক্রাফট, মানে হাতের কাজের যে নকশি কলস, তারপরে হচ্ছে কুলা, এসবেও আমরা আর্ট করি। তো বিশেষ হচ্ছে এটা আমার ছোট মেয়েকে দিয়ে আমি করাই। আমি যখন কাজ শিখি, প্রশিক্ষণ দেই, তার মাধ্যমে হচ্ছে আমার মেয়েটাও শিখে যায়। আর সেই পাশাপাশি হচ্ছে যখন আমি হীরামণির সাথে, শারমিন সুলতানা হীরামণি আপুর সাথে আমি রিলেটেড হই, তখন থেকে আমি নকশি কাঁথা, ওই যে বললাম যে আমার একটা ভালোবাসার জায়গা ছিল, আমি প্রতিটা নকশির পরে রক্তের ছোঁয়া থাকে, ভালোবাসার ছোঁয়া থাকে। এখান থেকেই হচ্ছে আমার ভালোবাসা, ভালো লাগা ছিল, তখন ওই নকশি কাঁথা নিয়ে ওর সাথে শুরু করি। ওর প্রোডাকশন, আমার হচ্ছে মার্কেট ধরা এবং সেল করা। এটা নিয়ে আমি মোটামুটি আমার সিগনেচার আইটেমে আমি নকশি কাঁথাটাও অ্যাড করি, এভাবে হচ্ছে আমার কাজের। আর এখানে আমার সেলফে ওর নকশি কাঁথা সবসময় থাকে, সব প্রকারের থাকে। না, আমার এটা খুবই ভালো লাগছে। এটা আমাদের যে দর্শকরা আছেন বা আরো অন্যরা আছেন দেখছেন, দেখেন একে অপরকে সহযোগিতা করলে মানে এক মানুষ কতটা মানে এগিয়ে যেতে পারে। আসলে সহযোগিতা ছাড়া কিন্তু আমরা কেউই কিন্তু সামনের দিকে যেতে পারি না। তো আপু, আবিদা আপু, আপনার এই যে আপনার যে আপনি বললেন টেইলারের কাজ করেন বা হ্যান্ডক্রাফটের, তো আপনি আপনার সাথে কতজন লোক কাজ করে? যেমন শারমিন আপুর সঙ্গে 30 জন লোক তো থাকেই যারা নকশি কাঁথা নিয়ে কাজ করছে, প্রয়োজনে লাগলে আরো বেশি মানুষকে কাজে দেয়। তো আপনার ঠিক কতজন উম, মানে আপু লোক? আমার হচ্ছে প্রথমত আমি নিজে শুরু করি, এবং আমার টিমে যারা হচ্ছে প্রশিক্ষণ করেছিল আমার সাথে, আমার সহযোগী হয়ে প্রশিক্ষণ করেছিল, তাদেরকেই আমি সহযোগী হয়ে আমার সাথে রাখি। তারা বাসায় বাসায় কাজ দেই, তারা বাসা থেকে করে আসে। আনুমানিক আমাদের টিমে 20 জন, এক একটা টিমে আমরা 20 জন করে প্রশিক্ষণ নেই। তো সেখানে কিন্তু সবাই উদ্যোক্তা হয় না, তো তাদেরকে উদ্যোক্তা করানোর জন্য, মানে ধরে রাখার জন্য তাদেরকেই আমি কর্মী হিসেবে তাদের দিয়ে কাজ করাই। এবং এটা থেকে হতে পারে আপনার হাতের হ্যান্ডিক্রাফট এবং সেলাই, আহ, সেই সাথে হচ্ছে আপনার যে টেলার্স এর কাজটা, এটা নিয়ে সর্বমিলে আমার হচ্ছে 40 জন আছে, ছড়ানো ছিটানো, এমন এখানে বসে না, তাদের বাসায় কাজ দিই।
আচ্ছা। আহ, তারাও তাদের সবকিছু ঠিক রেখে বাসায় বসে কাজ করে আপনাকে আবার সেই কাজটা দিয়ে আমাকে যাচ্ছে। প্রোডাক্ট দিয়ে যায়, আমাকে পৌঁছায় দিয়ে যায়। কিন্তু আপু দেখেন, এই যে আপনাদের দুজনকে আমি দুজনকেই বলছি, প্রশ্ন রাখছি যে আপনাদের এই যে প্রথমে যেহেতু আবিদ আপুর সঙ্গে কথা বলছি, আবিদ আপুই প্রথমে বলেন, এই যে আপনি কাজটা যে শুরু করলেন, হ্যাঁ, তো প্রথমেই তো আপনি আর এত লোক নিয়ে কাজ করতে পারেন নাই, কারণ তাদের একটা পারিশ্রমিকেরও ব্যাপার আছে। তো আপনার শুরুটা কেমন ছিল? আজকে যে আপনি শুরুটা এতগুলো আমি নিজেই ছিলাম। আচ্ছা, মানে মানে আজকে আমাদের আপনার মাধ্যম দিয়ে এতগুলো মানুষের একটা কর্মসংস্থান হলো, তো সেই শুরুটা জানতে চাচ্ছি। এটা তো পরে হয়েছে, কিন্তু আপনি তো। আসলে আমি তো কিছুই জানতাম না, আমি একজন গৃহিণী ছিলাম। আচ্ছা। আমি রাস্তাঘাটও চিনতাম না। তো আমার যখন আমার হাজবেন্ড মারা যায় 2015 সালে, আমার জীবনে একটা, প্রতিটা নারীর জীবনেও হাজবেন্ড চলে যাওয়ার পেছনে একটা কাহিনী থাকে যে সে কখনোই সুস্থ জীবন থাকে না। তো আমার এই হাজবেন্ড চলে যাওয়ার পরে আমিও একটা এমন একটা জীবনে চলে যাই যে যেখান থেকে আমার ফিরে আসা বা হতাশাগ্রস্ত জীবন নিয়ে আমি কাটাতে লাগি। তো সেখানে আমার পরিবারে, আমার বাপের বাড়ির দিকে সবাই বলছে কিভাবে ভালো থাকা যায় বিবাহ দেওয়ার জন্য, তো আমি রাজি হই না, কারণ আমার দুইটা মেয়ে তখন ছোট। তো সেই থেকে আমার বিজনেস করলে আমি ভালো থাকবো, এই প্রস্তাবটা যখন আমি দেই, আমার ভাই বাপের বাড়ি থেকে আমাকে সহযোগিতা করে এবং আমার মার কাছ থেকে মাত্র 2000 টাকা নিয়ে আমি আমার পথ চলা শুরু করি। 2000 টাকা থেকে আমি যখন দেখতেছি যে আমি কাজ করতে পারতেছি, তখন আমার ভাই আমাকে কাপড়ের করে, যে সহযোগিতা করে। এবং এখন আমার কি দরকার? প্রশিক্ষণ। আমি কিছুই পারি না। প্রশিক্ষণ ছাড়া একটা কখনোই উদ্যোক্তা হওয়া সম্ভব না, যে কি নারী বলেন আর পুরুষ বলেন। তখন আমার সহযোগিতা করে, এটা পরিবারের কথা, এবং বাইরের জগতে সহযোগিতা করে আমাদের বাগেরহাটে মহিলা ভাইস চেয়ারম্যান আছে, রিজিয়া পারভিন ভাবি, সে বারবার নির্বাচিত এবং সে খুব নারীদের প্রতি সহায়ক ভূমিকা পালন করে। এবং তাকে আমার দুঃখের কথা বলার পরে সে বলল, আমি তোমাকে টাকা দিলাম, সহযোগিতা করলাম, কিন্তু সেটা তুমি কয়দিন রাখতে পারবা? আমি তোমাকে পথ দেখাচ্ছি, তুমি সেই পথে চলো। তা ওই কথাটাকে আমি পুঁজি করে আমাকে যে পথে সে নিয়ে যায় সেই পথে আমি দৌড়াই। তো এই প্রশিক্ষণের দিক থেকে বলবো, আমি এখন প্রশিক্ষণ করাই। আমাকে সে প্রতিটা প্রশিক্ষণে সুযোগ করে দেওয়ার পরে আমি উপজেলা থেকে খাবারের ট্রেনিং নিয়েছি, আমি হোমমেড খাবারেরও কাজ করি। আমি করোনা কালীন আমি কেউই খাবারের ব্যবসা করিনি, কিন্তু আমি একাই খাবারের ব্যবসা করছি। হাসপাতাল, ক্লিনিক সব জায়গায় কম মূল্যে আমি সাদা ভাত, তরকারি, রুটি আমি পৌঁছায় দিচ্ছি। এইভাবে আমার হোমমেড খাবারের যাত্রা শুরু। তো সেইভাবে স্বেচ্ছাসেবামূলক কাজ আমি সেই আপার সাথে থেকেই করি এবং তার প্রতিও আমি কৃতজ্ঞ যে সে আমাকে এই রাস্তাটা দেখিয়েছে। প্রশিক্ষণ না করলে আমরা আসলে একটা উদ্যোক্তা হতে পারবো না। সেই থেকে আমি কাজ করি এবং সেখান থেকে আমি সদস্য কালেক্ট করি যে তোমরা কাজ করলে আমার সাথে করবা। আমার একটা চিন্তা ভাবনা ছিল, আমি তো পাবো না, আমি তো কর্মী যোগান দিতে পারবো না, তাদের টাকা দিতে পারবো না। এজন্য আমি করি কি, আমি নিজে যখন কাজ করি ওটা সেল হওয়ার পরে আমি তাদেরকে টাকা দিই এবং তারা তাদের মতো পণ্য বানায় আমার কাছে নিয়ে আসে, যে আপা আমি এই দুটো বানাইছি, এই দুটো আমার কাছে দাও, আমার শোরুমে রাখতেছি। এইভাবে আমি তাদের পণ্যটাও আমি সেল করে দিয়ে তাদের হাতে দিয়ে দিই, যে তারাও তো আচ্ছা, এটি শিখেছে। তাদের জন্য একটা বড় একটা সহযোগিতা হচ্ছে। হ্যাঁ, আর আমাদের যখন বড় অর্ডার আসে তখন আমরা সকলে মিলে করি। এই আচ্ছা, তো আমরা কর্মী মানে একটু এরকমই কর্মী আমাদের অ্যারেঞ্জ হয়ে যায়। শারমিন আপুর কাছেও যাই। তো শারমিন আপুর শুরুটা কেমন ছিল? এখন আপনার সাথে 30 জন মহিলা কাজ করছেন। তো তার আগ প্রথমে তো এত, মানে কিভাবে আপনি শুরু করেন, বা এই যে আহ, তাদের কিভাবে আপনি কাজ দেন, বা তাদেরকে হাতে ধরে কাজ শেখাতে হয়েছে, বা তারা কোনো। আপু, আমি যদি একটু আমার পিছন থেকে আসি, জি। আমি ছিলাম গৃহিণী, পাশাপাশি একটা স্কুল টিচার ছিলাম। তো সেখান থেকে দেখছি যে আমার হাজবেন্ড ছিলেন একজন প্রবাসী। তো প্রবাসীর ওয়াইফদের অনেক স্ট্রাগেল থাকে, কিন্তু সমাজের কিছু কটু কথা বা কুদৃষ্টি কিন্তু আমাদের সহ্য করতে হয়। তো সেখানে কিছু কুদৃষ্টির সম্মুখীন হই আমি। সেখান থেকে আমি চাকরিটা ছেড়ে দিই এবং পুরোপুরি ঘরে চলে আসি। এবং তার কিছুদিন পরেই আমার হাজবেন্ড দেশে চলে আসে। চলে আসার পরে আমার হাজবেন্ড একটি ব্যবসায় শুরু করেন এবং তাকে আমি সেখানে ফুললি সাপোর্ট দেই।
অর্থাৎ একজন সহধর্মিণী হিসাবে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার, হয়তো বা রক্তটুকু বিক্রি করি নাই বা কোনো আমার অর্গান গুলো আমি সেল করি নাই, তার থেকে বেশি হয়তো বা আমি করছি, এখনো করে যাচ্ছি। তো সেরকম সাপোর্ট দিয়ে দিয়ে একটা সময় উনি দাঁড়িয়ে যান আল্লাহ রহমতে। দাঁড়িয়ে যাওয়ার পরে আপু তখন আর আমার না কোনো কিছু করার থাকে না। তখন আমার দুইটা বাচ্চা, মেয়েটা আর কি একটু বড় হয়ে যায়, তখন দেখি যে আমি একদম বেকার। আমার না তখন পারিপার্শ্বিক কথার চাপে আমার নিজে খুব ডিপ্রেসড লাগতো। আমি ভাবছি যে এখন যদি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আমি যদি এরকম ডিপ্রেশনে পড়ে আমি যদি অকালে শেষ হয়ে যাই, তাহলে আমার বাবা মার কেউ থাকবে না। তো এখান থেকে আমাকে বের হতে হবে। এই বের হওয়াকে কেন্দ্র করে করোনাকালীন সময়ে আমি দেখি অনলাইন বিজনেসটা বেশ ভালো রান করে। ওখান থেকেই আমি বিজনেসটা শুরু করি। একটু বলি, আসলে এটা আমরা কম বেশি সবাই করে থাকি। হাজবেন্ডের পকেট থেকে 2-4 টাকা আমরা কিন্তু সবাই নেই। তো আমার হাজবেন্ডের সঙ্গে আমি একটু দুষ্টামি করতাম। দুষ্টামি কি, তার ঘরে ঢুকলে আমাকে 20 টাকা করে দিতে হবে। তো তার কাছ থেকে আমি 20 টাকা করে এরকম নিতাম, ঘরে ঢুকলেই 20 টাকা। তো ওই 20 টাকা করে নিয়ে নিয়ে আপু আমি 780 টাকার কাপড় কিনি অনলাইন থেকে। অনলাইনে 730 টাকার কাপড় কিনে আমি প্রথম কাজটা শুরু করি, এবং আমার কাজে প্রথম কর্মী ছিল আমার মেয়ে। তখন আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে। সেই মা আর মেয়ে সেই থেকে আমরা স্ট্রাগলটা শুরু করি। পরে আমার হাজবেন্ড আমাকে নেট চালাতে দিত না, যে অনলাইনটা একটু বাজে, এটা তোমরা সবাই জানি। আমি আপু রাতের বেলা কাঁথা মুড়ি দিয়ে, গরমেতে ঘেমে যাচ্ছি, তারপরও অনলাইনে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করছি, আমি সেল পোস্ট করছি, লাইক কমেন্ট করছি, এরকম করে 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 যখন আমার 780 টাকার কাপড় দিয়ে কাজটা শুরু করার পরে আহ আমার প্রথম যে সেলটা হয়েছিল আপু, আমি 6টা কাঁথার বেবি কাঁথার কাজটা ছিল আমার প্রথম। তো আমি 6টা বেবি কাঁথার কাজ পাইছিলাম, আমি সেখানে 100 টাকা অনলি লাভ করছি। কাজ করার শেষে আমার অনলি 100 টাকা ছিল, যেটা আমার মজুরিও ওঠে নাই। আমি জাস্ট তখন বুঝতাম না, কাপড়ের দামটা রাখছি আর হচ্ছে আমি সুতার টাকাটা রাখছি, রেখে আমি সেল করে দিছি। এরপরে অল্প কিছুদিন পরে এরকম অনলাইনে পোস্ট করার পরে আমি একটা বড় অ্যামাউন্টের একটা অর্ডার পাই, 30 পিস একটা কাঁথার হোলসেলে। তখন আমার কাছে আপু সত্য কথা বলতে টাকা নাই, কিন্তু যে হাজবেন্ডের ভয়ে আমি কাঁথামুড়ি দিয়ে আমি অনলাইন চালিয়েছি, তো সেই হাজবেন্ডই আমাকে প্রথম 7,000 টাকার কাপড় এনে দেয়। আমাকে বলল, আমাকে টাকাটা আমি অর্ডার দিই নাই, সেই আমাকে অর্ডার দিয়ে কাপড়টা এনে দিয়ে বলছে, আজ থেকে আমি তোমার বিজনেস পার্টনার। তো সে তখন কাজ শুরু করি, এবং আমি একা কাজ শুরু করছিলাম। তো আমার যে ব্যবসায় কি করে কর্মী হ্যান্ডেলিং করতে হয়, ওনারও একটা নিজস্ব উদ্যোগ আছে, উনিও একজন উদ্যোক্তা। আচ্ছা। তো কিভাবে কর্মী হ্যান্ডেল করতে হয়, কিভাবে সাইট চালাতে হয়, এগুলো সম্পূর্ণ উনি আমাকে শেখান, তুমি এভাবে করো। আহ, তখন আমি ওটাকে ধরে 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 আপু আমি এই কাজগুলো করছি আর কি। আর কর্মী নিয়ে আপু আসলে যারা আমরা হাতের কাজ করি তাদের অনেক ভেজাল থাকে, এটা যারা না করে তারা বুঝতে পারে না। কি হয়েছে, আমার পাশে আরেকজন কাজ করতেছে, 2 টাকা বেশি দেয় আপু। মানুষ যে 2 টাকাও সেল হতে পারে আপু, এটা আসলে এ কাজে না আসলে জানতে পারতাম না। এটা শুধু আমরা কথাই দেখছি যে মানুষ 2 টাকাতে সেল হয়, কিন্তু আমি নিজে চোখে দেখছি। কাজ করতে গেলে অনেক বাস্তবতার সম্মুখীন হতে হয়, যেটা আমরা দূর থেকে আমরা যেভাবেই শুনি বা যেভাবেই বুঝি, আসলে প্র্যাকটিক্যালি একটা জিনিস করা আর দূর থেকে জানা শোনার মধ্যে তফাৎ আছে, যেটা আপনি কাজ করতে গিয়ে আপনি ঠিকই কিন্তু এই জিনিসগুলো বুঝতে পেরেছেন বা বাস্তবতার সম্মুখীন হয়েছেন। আরেকটু আপনাকে আমি একটু বলি, আমি 780 টাকার কাপড় দিয়ে শুরু করছিলাম, আর 4 বছর পরে আমার অ্যাসেট ভ্যালু 4 লাখ টাকা। মাশাআল্লাহ। এই যে আহ আপনাদের যখন এই সফলতার কথাগুলো শুনি না, গল্পগুলো শুনি, সবসময় তো আমি পেছনে থেকে শুনি। তো আজকে সামনে বসে সরাসরি কথা বলার সুযোগ হয়েছে আমার। আর আজকে একটু বলি, বলা হয় নাই, অনেকে হয়তো বা একটু অবাক হচ্ছে, কারণ এই জায়গাটাতে অপর্ণা দিদিকে দেখে, অপর্ণা দিদি থাকে সঞ্চালনায়। তো উনি খুবই অসুস্থ, এবং সাথে ওনার 2 ছেলেও অসুস্থ, বিধায় আমাকে আজকে এখানে বসতে হয়েছে। আমি সবসময় পেছনেই কাজ করি।
তো এটাও একটা আমার একটা সৌভাগ্য, আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারছি, এই আর কি। তো সবাই অপর্ণা দির জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় এবং সামনে পর্বগুলোতে যেন উনি নিয়মিত বুঝতে পারেন। তো এখন আপনার যে কথাটা শুনলাম, হ্যাঁ, এই যে দেখেন সাপোর্ট, আপনার হাজবেন্ড কিন্তু আপনি যেটা বলেন, আপনার কথা জের ধরেই বলছি, যে উনি চাইতেন না অনলাইনে এটা আপনাকে, আপনি অনলাইন ব্যবহার করেন, তারপর সেটা আপনি চুপচিপে ব্যবহার করেছেন, এটা কিন্তু একটা সফলতা। যখন আপনি অনেক বড় একটা অর্ডার পেলেন, এটা তো সফলতা, তখন কিন্তু আপনার হাজবেন্ড আপনাকে ঠিকই আপনাকে সহযোগিতা করেছে। আর একটা জিনিস কি, এইখানে কিন্তু বোঝা যায় যে দেখেন, আহ সব জায়গায়, মানে কি বলবো, হ্যাঁ, সব জায়গায় কিন্তু ভালো খারাপ দুইটাই আছে। যে খারাপ মনে করে যে অনলাইনটা আপনাকে ব্যবহার করতে দেয়া হতো না, সেখানে কিন্তু আপনি কিন্তু ভালো দিকটাও খুঁজে পেয়েছেন। আসলে আমাদের বুঝতে হবে কোনটা ভালো, আমি কোনটা গ্রহণ করব, ভালোটা গ্রহণ করব, খারাপটা গ্রহণ করব না, এটা আসলে প্রতিটা মানুষের নিজের একটা ব্যাপার, এটা নিজে বোঝা উচিত। একটা কমেন্ট দেখলাম আমি, কে যেন আপনাকে, আপনার কাছে কাঁথার ইয়ে দিয়েছে একটু, আচ্ছা আমি কমেন্টটা পেলে আমি হচ্ছে দেখাবো। তো আমরা যেটা বলছিল আবিদা আপা, যেটা বলছিলেন যে আপনার নকশি কাঁথা নিয়েও উনি কাজ করেন, সেল করেন। তো এই ব্যাপারটা একটু আমরা আরো একটু আমরা ডিটেইলে শুনবো, যে এই যে সহযোগিতা করছেন, তো এটা কি আবিদা আপু কি যখন অর্ডার গুলা পাই তখন আপনার কাছ থেকে নিয়ে আসে, নাকি আবিদা আপুর যেমন এই যে সেলফ দেখছে অন্যান্য প্রোডাক্ট নিয়ে এরকম ভাবে থাকে? আবিদা আপু, আপনার প্রোডাক্ট গুলা কি শুধু অনলাইনে সেল হয়, নাকি আপনার বাসায় এসেও অনেকে কেনে? যেহেতু কেন বলছি, আপনি এত সুন্দর একটা সেলফ করেছেন, এই জন্যই আর কি আমার মানে মনে হলো যে আপনার কি বাড়িতেও কি কাস্টমার আসে? জি জি আপু, আমার অফলাইনটাই বেশি, অনলাইনটা একটু কম। কারণ অনলাইনে যাত্রাটা করোনার পরে শুরু হয়, আর অফলাইনে যাত্রাটা আমার আগে শুরু হয়, এই জন্য অফলাইনে সবসময় চলে। এই অফলাইনের সেলটা আমি আবার অনলাইনে দেখাই না, আর অনলাইনে সেল যেটা হয় সেটা নিয়ে আমি হচ্ছে অনলাইনে কাজ করি, এটা নিয়ে একটু মাঝে মাঝে ফোকাস করি, এই যা। আমি তো হচ্ছে শারমিন আপুর কথা জানলাম। শারমিন আপু শুরু করেছিলেন 700 টাকা নিয়ে, 730 টাকা নিয়ে, এবং 4 বছরে ওনার যেটা অ্যাসেট 4 লাখ। তো ঠিক তেমনটি আমি আবিদ আপুর কথা জানতে চাচ্ছি যে আপনার এই মানে বিজনেসটা কত বছর, মানে কতদিন হলো, এবং আপনার সেই তুলনা যদি আপনি তুলনা করেন তখন আর এখন, এটা সফলতাটা জানতে চাচ্ছি, আপনার কেমন এখন মানে অ্যাসেটটা আর কি সেল। আচ্ছা, আসলে আপু এটা হচ্ছে আমার জীবিকা নির্বাহ করারও একটা পথ। আমি সেল করি এবং কাজ করি, সাথে সাথে আমার তো এটা দিয়ে সংসারও চালাইতে হয়, যেহেতু আমার হাজবেন্ড নাই আর দুটো বাচ্চা। একটা মেয়ে বিয়ে দিছি এই ব্যবসা করেই, একটা মেয়ে বিয়ে দিছি, এবং আমার সাথে সাপোর্টে আমার জামাইও থাকে সবসময়। জামাই ছেলের মতো, সে আমার প্রোডাক্ট আনার, প্রোডাকশনের সবকিছু কাজ। আমি সংগঠন, বাইরে যদি সংগঠন করি সেই সংগঠনে আমার সাথে পাশে থাকা, সব কাজেই আমাকে সহযোগিতা করে, আমাদের ছেলের মতো সাপোর্ট করে, যাতে আমাদের গায়ে কোনো কলঙ্ক না আসতে পারে। এই জন্য মেয়েদের তো আসলে পথে পথে বাধা। বাধা তো না, এই আমার সাপোর্টটা তো ক্যাশ আসলে খুব ক্যাপিটাল, দরকার। ক্যাশ ক্যাপিটাল আমি 2000 টাকা থেকেই, মানে টাকা থেকেই আমার জার্নি পথ শুরু। এবং সেখান থেকে আমার এখনো আমার 2 লাখ টাকার পণ্য আমার সেলফে আছে, কিন্তু আমার এটা রানিং চলে, বুঝছেন। আমি দুইবার অ্যাক্সিডেন্ট করছি, মানে একটা হচ্ছে হার্ট অ্যাটাক করছি হিট স্ট্রোকে, আর একবার হচ্ছে আমার মেলা করতে, আমি আবার প্রচুর মেলায় অংশগ্রহণ করি। আমার বাগেরহাটে যে মেলাটাই থাকে না কেন আমি সেখানে অংশগ্রহণ করি। তো 2023 সালে আমি পর্যটন মেলায় অংশগ্রহণ করার পরে, বর্ষাকাল ছিল, আমি পা স্লিপ খেয়ে পড়ে গিয়ে আমার স্পাইনাল কর্ডের মেরুদণ্ড ভেঙে যায়, এবং মেরুদণ্ডের ডিস্ক গুলো 4টা 5টা ডিস্ক ফেটে যায়। সেটা নিয়ে আমার 5টা মাস আমি বেডে ছিলাম। সেখান থেকে আমার একটা প্রতিবন্ধকতা আছে, আমার বিজনেসটাও বন্ধ ছিল, এবং সেখানে আমার ট্রিটমেন্টের জন্য তো প্রচুর টাকা। তো আমার এই বাগেরহাটের উদ্যোক্তাদের সহযোগিতা করে এই শারমিন
আপু মানে হীরামণি আপু থেকে শান্তা সান্যাল আপু, এরা সবাই মিলে দায়িত্ব নিয়ে, তিশা আপু আছে, এরা মিলে আন্তরিকভাবে আমার এই ট্রিটমেন্টের জন্য সারা বাংলাদেশ থেকেই সহযোগিতা করে, মানে বলতে পারবেন যে আমার পরিবারের পাশাপাশি দাঁড়িয়েছে। কারণ এটা একটা দুটো টাকার ব্যাপার ছিল না, যে আমার পরিবারের টাকার সাথে পরিবার বলতে আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি, সবাই মিলেই আমার পাশে সেবা করেছে, সবাই আন্তরিকভাবে আমার পাশে থেকেছে। তো সেখান থেকে আমার টাকা একটু চিকিৎসার এটার ঘাটতি দেখে হীরামণি আপু নিজের দায়িত্ব নিয়ে সে এই সহযোগিতাটা করে এবং আমাকে চিকিৎসার জন্য তারা পাশে দাঁড়ায়। সেই চিকিৎসার পরে আমি উঠে দাঁড়াই, উঠে দাঁড়ানোর পরে আবার যে কাজে নামি, এই রিসেন্ট পহেলা বৈশাখের পরে আমি মেলায় অংশগ্রহণ করি, সেখানে আমি আবার হার্ট অ্যাটাক করে মানে স্ট্রোক করে আবার বিছানায় পড়ে যাই। সেখানে আমার পাশে থাকালে আমার 2 সন্তান আর জামাই, দুটো মেয়ে আর জামাই, ওরা মিলে আমাকে হাসপাতালে নিয়ে 7 দিন আমি হাসপাতালে ছিলাম, আর 3 দিন প্রায় কোমায় ছিলাম, এমন অবস্থা ছিল। তো আল্লাহ মাফ করছে, সুস্থ রাখছে। এখন আবার আমি ধীরে ধীরে ব্যবসায় আবার ঢুকতেছি, কিন্তু এই অসুস্থতাটাই আমাকে ক্যাশ গোছাতে দিচ্ছে না, এই হলো সমস্যা। ক্যাশ খরচ হয়ে যাচ্ছে, আবার ইনকাম করতেছি, আবার চালু রাখতেছি। এই যে মানে আমি যেন ভেঙে না পড়ি, হাসপাতালের বেডে শুয়েও আমরা অনলাইনে কিন্তু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। না, এই যে আমি দর্শক শ্রোতাদের বলবো এবং যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, জীবনটা অনেক কঠিন। আজ মানে আবিদা আপুর কথা শুনছি আর আমি অবাক হচ্ছি যে যারা মেয়েদের কাজ নিয়ে বা মেয়েদেরকে নিয়ে বাজে কথা বলেন, যেমন আমি শারমিন আপুর কাছে একটা কথা শুনলাম, এটা একদম খুবই বাস্তব, মানে বাস্তব কথা, যে এটা করে থাকে এই ধরনের আমরা অনেক কিছু মেয়েরা কানে শুনি। আজকে আবিদা আপুর কথা শুনেন, সে মানে উনি কিভাবে স্ট্রাগলটা করছেন, সে পড়ে যাচ্ছে আবার উঠে দাঁড়াচ্ছেন, সে কিন্তু থেমে নাই। তো আসুন আমরা হচ্ছে মেয়েদেরকে খারাপ চোখে না, আমরা হচ্ছে শ্রদ্ধার চোখে দেখি। কারণ সবাই তো আসলে সবাই তো এক না, সবাইকে একরকম ভাবে দেখলেও হবে না। প্রতিটা মেয়ে বা ছেলে বলে কোনো কথা নাই, পুরুষ বলে কথা নাই, নারী পুরুষ বুঝতে হবে, তাকে বুঝতে হবে সে মানুষটা কি, মানুষটা কেমন। সবার আগে এইটাই বুঝতে হবে যে সে একজন মানুষ এবং সে মানুষ হিসাবে কেমন। মানে আমি আবিদ আপুর কথা শুনছি আর চিন্তা করছি যে মানুষের আসলে জীবনের কত গল্পই না থাকে। আমাদের এখানে এ পর্যন্ত 50 জনের বেশি অনন্যাকে আমরা তুলে ধরেছি। আসলে এক একজনের গল্প এক এক রকম, মানে শুনি আর অবাক হই যে এতটা যুদ্ধের মধ্যে দিয়ে আসলে আমাদের মেয়েদের এগিয়ে যেতে হয়। বিশেষ করে আমার বাংলাদেশের বাংলার মেয়েদেরকে এগিয়ে যেতে হচ্ছে। তো শুভকামনা সবসময় আপনাদের জন্য দোয়া। আর একটা কমেন্ট পড়ি, হ্যাঁ, সব কমেন্ট পড়ার সুযোগ হচ্ছে না। আপু আমার কিছু কথা দরকার। তো কাথার কিন্তু মানে প্রয়োজনীয়টা কিন্তু একজন বলেই দিলেন কমেন্টে। তো এখন এটা কার কাছে নিবে, শারমিন আপুর কাছে না আবিদার আপুর কাছ থেকে? প্রোডাক্ট কিন্তু একই, সেটা কিন্তু আপনি জানিয়ে দিবেন, যোগাযোগ করবেন তাদের সাথে। আসলে এখানে আমি একটু বলি, এখানে হীরামণি আপু একটা সিস্টেম করে দিছে যে বাগেরহাট সদর থেকে যদি কেউ নেয় তো আবিদ আপার সাথে যোগাযোগ করবেন, আর যদি বাইরে থেকেও নেয়, অনলাইনে যদি কেউ নেয় তাও হীরামণির কাছ থেকে সরাসরি নিতে পারে। আর বাগেরহাট সদর থেকে হাতে হাতে যদি কেউ নিতে চায়, দেখে নিতে চায়, তাহলে আমার কাছে আসতে পারে, আমার কাছ থেকে নিতে পারে। এবং ফকিরহাট, যেহেতু আপু ফকিরহাটে থাকে, বাগেরহাট সদরের ভিতরে যারা নিতে চায়, আপুর ফকিরহাট থেকে সেটা দূরত্ব হয়ে যায়, এজন্য আমরা সদরের ভিতরে আমি এটাকে একটা জায়গায় রেখেছি যে বাগেরহাট থেকে যারা নিবে তারা আমার কাছ থেকে নিয়ে যাবে। আচ্ছা, আমার মনে হয় যে যারা অনুষ্ঠানটা দেখছেন বা পরে দেখবেন তারা তো জেনেই গেলেন কিভাবে অর্ডার দিতে হবে, কাকে অর্ডার দিতে হবে। আপনারা আপনাদের দূরত্বটা বুঝে আপনারা ওইভাবে অর্ডার দিবেন। শারমিন আপুকে অথবা আবিদা আপুকে, যাকেই দিবেন আপনারা এই সুন্দর নকশি কাঁথাগুলো পেয়ে যাবেন। কি যেন একটা মনে হলো, আমি বলতে চাইলাম, প্রশ্নটা করতে চাইলাম। আচ্ছা, ও হ্যাঁ, এই যে আপনারা আজকে অনন্যা প্রোগ্রামে আসলেন, তো আপনারা এটা কিভাবে, কার থ্রুতে আপনারা মানে আমাদের যে অনন্যাটা আমরা যে চালাই চলছে, এটা কার থ্রুতে আপনারা জানতে পারলেন বা কার মাধ্যম দিয়ে আসলেন? এটা হচ্ছে আমি বলি যে আমি যখন অসুস্থ হই,
অ্যাক্সিডেন্ট করি 2023 সালে। অ্যাক্সিডেন্ট করার আগেই শান্তা সান্যাল আপু আমাদেরকে প্রথমেই এই বিষয়টায় নক করে যে আমরা এই অনন্যায় আসবো। তখনই আমরা ওই একজোট হয়ে কাজ করি। তো তো আমি বললাম যে আমি হীরা ছাড়া আসবে বসবো না। হ্যাঁ, হীরা যদি এসে বসে আমি বসবো। হীরাও বলতেছে তাহলে আপা থাকলে আমি আছি। তো শান্তা তখন নিরুপায় হয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে তোমরা দুজনেই বসে নে একসাথে। তো শান্তার মাধ্যম থেকেই আসলে আমাদের সর্বপ্রথম শোনা। আচ্ছা এই জন্য ওখান থেকে আমরা আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে আবার হীরামণি আপু অসুস্থ হয়ে যায়। তারও একটা বড় ধরনের একটা অপারেশন হয়। সেই অপারেশন থেকে আমরা আসলে এতটাই নারী, আমরা যে নারী যে আমরা পারি এর তুলনা হচ্ছে ধরেন আমি বলবো না যে আমি মেলা বড় ভালো পারি। আমরা নারী আমরাই পারি, আমরা নারীরাই পারি। বিষয়টা হচ্ছে আমি যখন অসুস্থ হই, আমি 2-3 দিন যখন বেহুশ থাকি তখন কিছু জানি না, যখনই হুঁশ হই তখনই আমি মোবাইলটা খুঁজি আগে যে আমার অ্যাক্টিভ থাকতে হবে। আমি 3 দিনে না জানি কতটা পিছিয়ে গেছি। তো হীরামণি আপু হাসপাতালের বেডে যে অপারেশন থিয়েটারের ভেতরে যেও সে আমাদের সাথে কথা বলতে বলতে গেছে। সে ওটির ভিতরে হয়তো বা যখন সে জরুরি সে হাসপাতালের ওটির থেকে বের হয়ে রাখছে সেখানেও সে থাকেনি, তার সেখান থেকে বের হয়ে এসে সেন্স আসার সাথে সাথে আমাদের সাথে কথা বলছে। তার মানে আমরা কাজ করার সে আমাদের পরিবারের পাশাপাশি আমরা নিজেরাও একটা বড় পরিবার এটা মনে করি। না তা তো অবশ্যই। এই যে কথায় আছে আহ 10 মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। তো আপনারা 10 মিলে কাজ করছেন। মানুষ তো একা একা কাজ করেও অনেক স্ট্রাগল করেও মানুষ কিন্তু এগিয়ে যায়, সফলতার মুখ দেখে। আর সেখানে আপনারা সম্মিলিত ভাবে আছেন, তো সফলতা তো আসবেই। সফলতা মানে কি হবে, মানে ছোঁয়া দিবে না আমি মনে করি। এই সফলতা জন্য আসবে। আসলে আমাদের এই অনন্যার প্রোগ্রামে আসা হয়নি ওই সময় 2023 সালের কথা। আর এই আচ্ছা 24 সালে এই আবারও সেই শান্তা সান্যাল আপুই নক দিয়েছে যে আবার এই প্রোগ্রামে 9 তারিখে আসতে হবে। তো আমরা আর না বলিনি, যে আসলে বাধা বিপত্তি সমস্যা থাকবে। আমি আর হীরা বললাম তাহলে প্রোগ্রামটা সেরেই ফেলি। না সেটাই এই আসলে হলো যে বিষয়। বললাম, একে অপরকে সহযোগিতা করে চললে আসলে ওই সফলতা ছোঁয়া, সফলতার হাত আমরা পাবোই, আমাদেরকে ছোঁয়া দিবেই। যেমন বলি, আজকে যেমন দিদি অসুস্থ, দিদি যেহেতু এই অনুষ্ঠানটা দিদি উপস্থাপনা করে থাকে, উনিও একজন উদ্যোক্তা। তো উনি আরো সুন্দর করে অনুষ্ঠানটা উপস্থাপন করে, হয়তো বা আমি সেটা পারছি না। তো দিদি খুবই অসুস্থ হয়ে পড়েছে। তো উম, যেহেতু আপনারাও এসেছেন, এই যে বললেন যে অনেকবার আসতে চেয়ে আসা হয় না, বিভিন্ন রকম সমস্যার তো সম্মুখীন হতেই হয় আমাদের। সবকিছু মিলিয়ে বসে পড়া আজকে আমার যে ঠিক আছে, তাহলে আপুদেরকে আজকে আমরা আর মিস করাবো না, আমরা অনুষ্ঠানটা করি, আমরা কথা শুনি। এটা তো আমরা তো শুধু আপনাদেরকে তুলেই ধরছি। সারা শুধু বাংলাদেশে বলবো না, আমাদের দর্শক শ্রোতারা সারা আহ বিশ্ব জুড়েই আছে, বিভিন্ন দেশের বাঙালিরা আছেন আমাদের সাথে, আমাদের পেজের সাথে এবং আমাদের গ্রুপের সাথে, তারাও দেখছেন। তো আপু আরেকটা প্রশ্ন, যদি দেশের বাহিরে আপনাদের প্রোডাক্ট গুলো নিতে চায় কেউ, সেই ক্ষেত্রে আপনাদের কি ব্যবস্থা, আপনারা কিভাবে এটা দিয়ে দিতে পারবেন? কেউ কি মানে সরাসরি আপনারা কি আহ যেমন অনেকে আমার এখানে অনেক অনন্যারা এসেছেন, তারা হচ্ছে একদম বিদেশ থেকে অর্ডার দেয়, তারা ওইখান থেকে দেশ থেকে তাদেরকে কুরিয়ারের মাধ্যমে এটা পাঠানো হচ্ছে। তো এরকম কোনো সিস্টেম আছে নাকি ব্যক্তিগতভাবে নিতে হবে আপনাদের কাছ থেকে? আপু এই বিষয়টাতে আমি একটু বলি। আহ, আসলে আমাদের যে বাইরে পাঠাতে গেলে যে লাইসেন্সটা একটা জরুরি বিষয়, এই লাইসেন্সটা আমাদের করা নাই। আর বাইরে থেকে নিতে গেলে একটা কিন্তু ওজনের উপর ভর করে একটা কস্টিংটা বেড়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে আমার কাছ থেকে যদি নিয়ে ব্যবসা করেন, ওনার একটু অসুবিধা হয়ে যেতে পারে। তো আমি বাইরে বাংলাদেশ সহ আরো 3টা দেশে আমি বলি, ইন্ডিয়া, কানাডা এবং প্যারিসে আমার, ফ্রান্সে, 3টা দেশে আমার পণ্য যায়। এবং এখানে ওনরা নিজেরাই যখন লাগেজ ক্যারি করেন সেটার ভিতরেই করে ওনরা এটা নিয়ে যান। ও সরি আপু, আরেকটা দেশের নাম বলতে ভুলে গেছি, লন্ডন। 4টা দেশে আমার মোটামুটি মাঝে মাঝে মাল যায়। আমি দেশের ব্র্যান্ড বাহিরে দিতে প্রোডাক্ট যাই ভালোই আমি যাচ্ছে। দিই। জি আপু। তো সেক্ষেত্রে আমি তো খুবই ছোট উদ্যোক্তা, আর আমি চাই যে আসলে আমার
আমি যতটুকু আছি আমার এতটুকুতেই সন্তুষ্টি। আমি বাইরে ছুটে, আমি আসলে খুবই ঘরোয়া একজন মহিলা। আচ্ছা আপু, আমাকে যে ঘর, একটু মাঝখানে কথা বলছি। আপনারা যে বিজনেস করছেন, আপনাদের তো ট্রেড লাইসেন্স আছে জি নাকি? অবশ্যই অবশ্যই। জি, এটা তো অবশ্যই দরকার, যেহেতু আপনারা আপনারা বিজনেসটা শুরু করেছেন আরো আগে, এবং এখন খুব ভালো একটা, যেহেতু আপনাদের মাধ্যমে আরো অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম যে একটা ভালো একটা জায়গায় আছেন, এই জন্যই প্রশ্নটা করা। জি, হ্যাঁ বলুন তো আপু। লাগেজ ক্যারি করেন, লাগেজ ক্যারিতেই ওনারা ওটা নেন। সেক্ষেত্রে মাঝে মাঝে ওনাদের যখন লোকজন আসে, ওনারা আমার থেকে সরাসরি ওটা নিয়ে নেন। জি, বুঝতে পেরেছি, ব্যক্তিগতভাবে। তো আমি আসলে খুবই আমার ভালো লাগছে, যেমন আমাদের সবসময় অনন্যারা আসেন, আমরা একজন একজনকে প্রশ্ন করি, কিন্তু আপনাদের ব্যাপারটা হয়েছে কি, আপনারা দুজন সম্মিলিতভাবে কাজ করেন। দেখেন, আহ, আমার আমার একটা প্রশ্ন, আমার কিন্তু এই সেম প্রশ্নটা উত্তরটা দুজনের কাছে জানতে হচ্ছে না। আপনাদের যার যেটা মনে হচ্ছে, আপনারা কিন্তু সেটা বলে দিচ্ছেন। এই মানে বিষয়টা আমার খুব ভালো লাগলো যে একসাথে কাজ করার অনেক অনেক কমেন্ট আরেকটা আসছে। কথা বলি একটু, অনলাইনে যারা কাজ করেন, যারা একই সেম প্রোডাক্ট নিয়ে যখন কাজ করেন, তাদের ভিতর না কিছুটা হিংসা দেখা যায়। এ ওকে হিংসা করতেছে, ও ওকে হিংসা করতেছে, এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু আপা আমাকে বলছেন যে, হীরা, আমরা একটা দৃষ্টান্ত দেখাতে চাই যে একই প্রোডাক্ট নিয়ে কাজ করলেও যে ফ্লুয়েন্টলি কাজ করা যায়, এটা আমরা দেখাবো। তো এটা আহ আপার কাছ থেকে সত্য কথা বলতে আমার শেখা। আরেকটু বলি, আর একজনের কথা আসলে আমি ভাষায় বলে প্রকাশ করলেও হয়তো শেষ হবে না, কারণ আমার হৃদয়টা আমি দেখাতে পারছি না। আমার মুখের কথাটাই আপনারা শুনছেন। যে আমাদের শান্তা সান্যাল দিদি, দিদি কিন্তু এখানে অনন্যার প্রোগ্রাম করে গেছেন, এবং আমরা আপাই বলছেন যে আমাদের প্রোগ্রামের ব্যবস্থাটা দিদিই করে দিছেন। দেখেন, আমি কিন্তু না জীবন থেকে শিখি, থেকে শিখতে গেলে অনেকটা কষ্ট হয় আপু। তো আমি দেখে শেখার জন্য চেষ্টা করি যে দিদি যে স্ট্রাগলটা করছে, সেখান থেকে আজকে দিদি মাশাল্লাহ, দিদি একটা ভালো জায়গাতে আছেন। এবং দিদির মাধ্যমে আমিও নিজে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা কমপ্লিট করছি। তারপরে এই যে আবিদা আপা, আবিদা আপাও কিন্তু সেম ধরনেরই একটা পার্সন। তো আবিদা আপাকে দেখে আমি শিখছি, আমি শান্তা দিদিকে দেখে শিখছি। আপু, দেখে শিখতে হবে, আমি এটা জানি। আর একটা জিনিস কি, পরিশ্রম। পরিশ্রম কখনো বন্ধ করা যাবে না। আমরা যে যে অবস্থানে আছি না কেন, আমাদেরকে পরিশ্রম করতে হবে। পৃথিবীর সবাই আমাকে ঠকাবে, আমার পরিশ্রম কখনো আমাকে ঠকাবে না। এটা আমি বিশ্বাস করি, এটা আমার আত্মবিশ্বাস। আমার পরিশ্রম আমাকে কখনো ঠকায়নি, কাউকে ঠকাবেও না। এটা আমি বিশ্বাস করি, যখন একটা মানুষ পরিশ্রম করে, আহ উম, তখন মানে মহান সৃষ্টিকর্তাও সাথে থাকেন। কারণ একটা জিনিস তো, একটা খাবার তো এমনি এমনি আমার মুখে আসবে না, আমাকে তো সেটা তো হাত দিয়ে খেতে হবে। তো আমার যদি চেষ্টা না থাকে, তো তাহলে তো হবে না। যখন আমার চেষ্টা থাকবে, তখন কিন্তু মহান আল্লাহ তাআলারও আমাদের একটা সাপোর্ট থাকবে, উনিও কিন্তু স্বয়ং আমাদেরকে সাহায্য করবেন। তো এটা আসলে খুবই আহ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে পরিশ্রমের কোনো মানে বিকল্প নেই, পরিশ্রম করতেই হবে। হীরাপু আমাদের গর্ব। সাবিনা ইয়াসমিন আপু কমেন্ট করেছে, উনিও আমাদের একজন অনন্যা। আর ও শান্তা দির কথা বলি, হ্যাঁ শান্তা দি আমাদের অনন্যাতে এসেছিলেন। তার লাইফ স্ট্রাগলটাও অনেক মর্মান্তিক, আমরা তো জেনেছি, উনি আমাদের এখানে এসেই বলেছেন। তো এই যে দেখেন, আপনি তার কাছে শিখছেন ঠিক আছে, কিন্তু উনি আপনাকে সহযোগিতা করেছেন বলেই কিন্তু আপনিও উৎসাহিত হয়েছেন। এই যে একসঙ্গে আপনারা কাজ করছেন, এই যে আবিদা আপু, এটাও তো আবিদা আপুর একটা বিশাল একটা সহযোগিতা আপনাকে, যে আপনার প্রোডাক্ট গুলা যে উনি যে ওনার প্রোডাক্টের সাথেই সেল করছেন, বা আপনারা এইভাবে যে ভাগ করে নিয়েছেন, এটা কিন্তু বিশাল একটা সহযোগিতা। যদিও এটা একটু কমই দেখা যায় আমাদের মানে আজকাল বলবো না, এটা হয়তো আগে থেকেই আছে, কিন্তু আপনারা তার একটা দৃষ্টান্ত দেখালেন। আমি অন্যান্যদেরও বলবো যে দেখেন, আহ সবাই আমাদেরকে এগিয়ে যেতে হলে, বাংলার নারীদের এগিয়ে যেতে হলে সবাই মিলে কাজ করতে হবে। তো ঈর্ষা না, আসুন আমরা সবাই মিলে কাজ করি। যেমন আমার এখানে আরো কিছু, আমি যদি অপর্ণা দির কথা বলি, উনি কাজ করেন মণিপুরি নিয়ে,
কিন্তু উনি মণিপুরে নিয়ে কাজ করলো, মণিপুরীর আরো যারা অনেকে কাজ করে বা মণিপুরী সম্প্রদায়ের একজন ছিলেন, আমাদের এখানে এসেছিলেন, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না। দিদি কিন্তু যতটা পারেন তাদেরকে হেল্প করেন। এই যে একটা মানে একটা হেল্প করার একটা মন মানসিকতা, সাহায্য করার মন মানসিকতা, এই জিনিসটা আমাদের থাকতে হবে। ওই যে বললাম, আমাদের নারীদের এগিয়ে যেতে হলে আমাদেরকে কিন্তু সকল নারীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যদি আমরা একে অপরকে হিংসার চোখে দেখি, হিংসা করি, তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো না। এমনিতেই তো আমাদের নারীদের অনেক বাধা, আমাদের অনেক বাধা সম্মুখীন হয়েই কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হয়। তো এটা আমি একটু এখানে কথা বলতে চাই। এটা হচ্ছে আপনি ঠিকই বলেছেন, অনেক বাধা। তবে পরিবার যদি পাশে থাকে, পরিবার সংসারের পরিবার বলতে আপনার সবাইকেই বোঝায়। এখন আমি যদি একটা স্টেটের সামনে এসে কথা বলি যে আমাকে, আমিও অমুকের নাম নেইনি, তমুকের নাম নেইনি, এটা নিয়ে কিন্তু একটা কষ্ট পাওয়া শুরু হয়ে যায়। তো পরিবার মানেই হচ্ছে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সবাই। আমার সন্তানদের যে স্বামী, বাচ্চা, নাতি পুতি সবাই না, এটা তো আমার একটা পরিবার। পরিবার পাশে থাকলে আসলে অনেক কিছু করা যায়, সম্ভব। পরিবার পাশে থাকলে পরিবারে প্রতিবন্ধকতা আসবে, সবাই একরকম মন মানসিকতার হবে না, সবাই একই সিদ্ধান্তে দেবে না, এটা মেনে নিয়ে মানিয়ে নিয়ে আমাদের পথ চলতে হয়। তো আমরা ঠিক সেইভাবেই কাজ করি। আমার নিজের পথে হচ্ছে প্রতিবন্ধকতা আছে, কিন্তু ওটাকে আমি একপাশে রেখে পজিটিভ গুলোকে নিয়ে গিয়ে চলছি, নেগেটিভ গুলোকে আমি কানে নিচ্ছি না। নেগেটিভ গুলোকে আমার মনে হয় কোনো মেয়েরই কানে নেওয়া উচিত না। নিজেকে একটু আত্মনির্ভরশীল করার জন্য পরিবারে যদি আমরা পাশে দাঁড়াই, তখন যখন দেখবে পরিবার যে না, এটা একটা সাপোর্টই হয়ে দাঁড়িয়েছে, তখন কিন্তু পরিবারের সবাই সেই কাজে সহযোগিতা করবে। তো সেখানে আমাদের প্রমাণ করাতে হবে যে না, আমরা সততার সাথে এগিয়ে যাওয়ার জন্য পরিবারের কিছু নিয়ম কানুন সেটাকেও আমাদের মেনে চলে আমাদের এগিয়ে যেতে হবে, পরিবারটাকে বাদ দিয়ে না। এটা হচ্ছে আমি আমার রুলসে মনে করে কাজ করি। তো সেই সাথে যখন আমার কাজের সূত্রে আমি কিছু আত্মীয় স্বজন পাই, আত্মার আত্মীয়, কাজের সূত্রে কি, আমি এই যে অফলাইনেও সংগঠন করি, বিভিন্ন সংগঠন করি। এই আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন ভাবির সাথে আমি কাজ করি, যে তার যে দেখানো পথ, এই যে আদর্শ, এগুলো আমরা ফলো করি না, তা না হলে আমরা কাজ শিখতে পারবো না। তো সেগুলো আমি যেগুলো শিখি সেগুলো আমি আমার মাধ্যম থেকে দেখানোর চেষ্টা করি এবং শেখানোর চেষ্টা করি। তো আমাদের প্রতিটি সেক্টরে, পরিবার থেকে শুরু, বাইরের জগৎ থেকে, আমাদের প্রতিটি সেক্টরে আমাদের কেউ না কেউ আমাদের হাত ধরেছে, বিধায় আজকে আমরা এই অনন্যা সেটের সামনে। আচ্ছা, আর আপু বারবারই হচ্ছে একটি নাম বলছেন, কি রোজিনা আপা, আপনাকে যিনি হেল্প করেছেন, আমাকে যে যিনি বাইরের জগতে এই যে চলার পথে, প্রশিক্ষণের পথে সহযোগিতা করেছে সাংগঠনিক ভাবে, আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন। আচ্ছা, রিজিয়া আপা, তো আমি মানে আমার খুব ভালো লাগছে, আপনি ওনার কথাটা কয়েকবারই বললেন। তা আমি বলবো যে এই যে উনি যে আপনাদেরকে সহযোগিতা করছেন একজন নারী, আরো নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে, তো আমার চোখে অনন্যা, আমাদের অনন্যা অনুষ্ঠানটা শুধু উদ্যোক্তাদের নিয়ে তা কিন্তু না, মানে সকল কর্মজীবী নারীদের নিয়েই আমাদের অনুষ্ঠান। তো আপনার কথাটা শুনছি যখন, আমার তখন মানে মনে হচ্ছিল যে উনিও তো একজন অনন্যা, উনি আমাদের মতো, উনি তো মাথার উপরে আছে, উনি হচ্ছে অনন্যার থেকেও উপরে আমি মনে করি। কারণ উনি আমাদের বাগেরহাটে এমন কোনো নারী নাই যে তার সহযোগিতা নিয়ে আজকে ঘরে ঘরে। আগে কিন্তু বলবো যে এই যে বিগত কয়েক বছর আগে আপা যখন আমাদের পাশে ছিল না, আমরা তখন ঘরের গৃহিণী ছিলাম, কেউ আমরা বুঝতে পারতাম না। আমরা ঘরে ঘরে ভাবির সাথে যে যে আমরা নারীদেরকে বোঝাই, এবং যেসব অসহায় নারীরা ভাবির কাছে আছে তারা ফিরে ফিরে যায় না, তারা নিজেরা আত্মনির্ভরশীল হয়ে মেরুদণ্ড সোজা করতে দাঁড়ানো শিখে যায়। তার যে কথার যে কায়দা, মানে আমি যে বললাম না 2000 5000 টাকা দিলে আমরা তো খেয়ে ফেলবো, আমরা তো আসলে সঠিক পথে যাব না। তো সেই সঠিক পথটার সন্ধান সে দেখায় দেবে। সে আমাকে ওই একবার এই কথাটা বলছে, এবং সেই কথাটাকে আমি অবলম্বন করছি যে না, এইভাবেই আমার ঠিক। ভাবি যেটা বলছে, আমি তো আমার পথ আমাকেই দেখতে হবে।
তখন আমি বাইরের জগতে আমি পা ফেলি এবং আমাকে সে পথটা দেখায়, প্রশিক্ষণ দিয়ে আমি যুব উন্নয়নে, আমি করোনার সময় যুব উন্নয়নে খাবারের ট্রেডার প্রশিক্ষক হিসেবে যোগদান করি এবং সেখানে আমি খাবারে প্রশিক্ষণ করাই। আমি যাবতীয় এবং ব্লক বাটিকের উপরেও আমি বাসায় বসে একটা প্রশিক্ষণ কেন্দ্র খুলতেছি রিসেন্টলি, সেটাও আমাদের খুব তাড়াতাড়ি শুরু হবে। আর অনলাইন জগতে যাত্রার আমি একজনের নাম না নিলেই নয়, সেটা হচ্ছে আমাদের উপাংশু আপু। আমার অনলাইন পথের যাত্রা কমেন্টের মাধ্যমে আমাকে খুঁজে নেওয়া, এটা হচ্ছে সেরকম একজন আমার বোন। সে আমাকে খুঁজে নিয়ে অনলাইন জগতে বলছে, আপা তুমি পারবা, তুমি করো, তুমি পারবা, তোমার ভিতরে নেতৃত্ব দেওয়ার আছে, যোগ্যতা আছে। তো তারপরে সে তার সহযোগিতাটাও আমার অনলাইন জগতে পদচারণা শুরু। আর সেই থেকে হচ্ছে হীরামণি আর শান্তা সান্যাল, এই যে পদে পদে বললাম না যে পর্যায়ক্রমে এক একজন আমাদের পাশে আছে, সবার নাম নিতে গেলে আমাদের আসলে এই প্রোগ্রাম শেষ করেও শেষ হবে না। তো সর্বোপরি সন্তানরাও আমার পাশে আছে, জামাইটাও ভালো পেয়েছি বলে আমি কাজে এগিয়ে যেতে পারছি। জামাইটা যদি মনে কনজারভেটিভ, তাদের পুরো পরিবারটাই আমার পাশে আছে, যে কোনো সমস্যায় তার পুরো পরিবারটা আমার পাশে আছে। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, এবং আমি কমেন্টেও রিজিয়া আপুর কথা পাচ্ছি। অসাধারণ মানুষ কমেন্ট করেছে সাবিনা আপু। তো মানে ওনার কথা শুনে মনে হচ্ছে যে ওনাকে আমার খুব দেখতে ইচ্ছা করছেন আসলে, যে এইভাবে আপনাদেরকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসলে কি একটা না নেতৃত্বর খুব দরকার। এই যে আপনি সাহস পেয়েছেন, উনি আপনাকে, আপনার মধ্যে তো সাহসটা তো জুগিয়েছে বলেই তো আপনি সাহস পেয়েছেন। তো এটা এটা কিন্তু অনেক মানে বিশাল বড় একটা বিষয়। আমি বলি অনেক সময় দেখবেন যে অর্থনৈতিক সহযোগিতা তো একটা ব্যাপার আছেই, ওটা তো অবশ্যই লাগে। আবার অর্থনৈতিকের মানে ওইটার বাহিরেও কিন্তু এই যে উৎসাহটা, এটাও কিন্তু খুব দরকার। এটা এটা সাহস, এটা আমাদের নারীকার, যেহেতু আমরা কোনো একটা কাজ করতে গেলে আমাদের চিন্তা করতে হয়, আমাদেরকে ভাবতে হয়, পরিবার নিয়ে ভাবতে হয়, আমাদের সমাজ নিয়ে ভাবতে হয়। তো এই যে একটা কি বলবো গাইডলাইন বলেন বা একটা ভালো পরামর্শ, এরকম একটা মানুষ খুবই দরকার। তো আমার খুব ভালো লাগছে। আমি জানি না এই অনুষ্ঠানটা রিজিয়া আপু দেখছেন আমার কিনা। এই রিজিয়া ভাবির একটা ভুল হয়ে গেছে, রিজিয়া পারভিন ভাবির কাছে আসার পেছনে আমার যে ভাই, 3 ভাই, বাপ্পি খান, বিপ্লব খান, আজাদ খান, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির ভিটে এসে আসলে আমার সহযোগিতা করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তো আমার বড় ভাই একজন সাংবাদিক, তিনি হচ্ছে খুলনায় ফটো সাংবাদিক, এবং তখন থেকেই আমাদের রিজিয়া ভাবির সাথে তার একটা ভালো আন্তরিকতা ছিল। সেই থেকে সে হচ্ছে আমার মেজো ভাই আর আমার বড় ভাই মিলে আমার যখন জীবনের সংশয় মানে খুবই প্রতিবন্ধকতার জীবনটা ছিল, ওই সময় আমাকে ভাবির কাছে নিয়ে যায়। এবং সেই থেকেই আমি তাকে চিনি, আমি তাকে আগে চিনতাম না যে ইনি কে। তো আমার বড় ভাই আমাকে সাহসও দিছে অনেক, যে বড় ভাই যে বলবো সে একটু সাংগঠনিক লোক, আর মেজো ভাই একটু ধর্মপ্রাণ লোক। মেজো ভাই বকাঝকাও করে, আর সাহসও দিছে, এবং আর্থিক লেনদেন দিয়ে আর্থিক সহযোগিতাও করে। ছোট ভাই, এরা, ছোট ভাই হচ্ছে অন্য রকমের মানুষ, 3 ভাই 3 রকম ভাবে আমাকে সহযোগিতা করছে। মানে একটা পর্যায়ে আমি পরিবারের থেকে সাপোর্ট পেয়েছি বলেই আজকে আমি এগোতে পেরেছি, এটাই হচ্ছে আমার বড় কথা। যে পরিবার পাশে না থাকলে, এই বাইরের জগতে এরা না থাকলে আমরা কোনোদিনই একা কখনো পথ চলা যায়, এটা আমি নিজে উপলব্ধি করতে পেরেছি। সেই সাথে হচ্ছে আমার সব থেকে ঘরে সবসময় থাকা আমার সন্তানরা, সেটাই, সন্তানরা মাকে যেহেতু সহযোগিতা স্বামী করবে। নাই, এদেরই সাপোর্ট আমার বড় দরকার। এরা যদি বিশ্বাস না করে, বাইরে মা কি করে, জামাই যদি অবিশ্বাস করে, তাহলে তো আসলে কাজ করা যায় না। আমার মনে হয় তো এখন এই চিন্তাধারা থেকে মানে অনেকেই বের হয়ে আসছে। এখন আর মেয়েদের হ্যাঁ, কাজ হ্যাঁ, নিয়ে এতটা আগের মতন এতটা পড়ে না, নাই। প্রেশার পড়ে না। কয়েক বছর আগে দেখবেন যে নারীরা কোনো কাজই করতো না, ঘরেই থাকতো। এখন দেখবেন যে সব নারী হয় চাকরিজীবী, হয় উদ্যোক্তা বেশি, উদ্যোক্তা বেশি। তবে বাগেরহাটে আপনারা ঘরে খুঁজে পাবেন না, সকলেই আসলে উদ্যোক্তা, যে কোনো বিষয় না কাজ করতে। এই ও আচ্ছা, বাগেরহাট
জেলার মানুষদের জন্য একটা ভালো একটা খবর আপু দিল। আপু খুব আহ, খুব দ্রুত একটা ট্রেনিং প্রশিক্ষণ করাবেন। তো যারা করতে চান আপুর সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই। আর আপু যারা মানে নতুন যারা উদ্যোক্তা সবে মাত্র শুরু করেছে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনারা, কারণ উৎসাহটা খুব দরকার সবার জন্য। আমি বলবো, আমি আর হীরামণি আপু যখন নতুন ছিলাম আমাদের পাশে কেউ ছিল না, আমাদের এরকম পরামর্শ দেওয়ারও কেউ ছিল না। তারপরে আমি আর হীরামণি রাত জেগে বসে কথা বলে বলে নিজেকে তৈরি করেছি। আপনি একটা নাম বলছিলেন, কমেন্ট করছে সাবিনা আপু। আসলে সাবিনা আপু চিতলমারি থেকে সাবিনা আপু আমাকে অনেক ভালোবাসে এবং তাকেও আমি খুব ভালো জানি, এবং সে একজন জয়িতা। সেও কিন্তু মাঝে মাঝে আমাকে নক দেয় এবং খোঁজ খবর নেয়। এই বিষয়টার উপরে হচ্ছে সাবিনা আপুকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। তো যে বিষয়ে কথা বলছিলাম, হীরামণি আপু আর আমি মিলে আমরা হচ্ছে উদ্যোক্তা হওয়ার পেছনে উদ্যোক্তাদেরকে কিভাবে নিচে থেকে উপরে ওঠানো যায় এটা নিয়ে আমরা রাত বিরাত কথা বলে বলে নিজেরা সিদ্ধান্ত নিই। দুজনে সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা একজনকে উঠাই, তো একজন একজন করে উঠাই। তো নতুন যারা তারা চেইন অফ কমান্ড মানতে হবে। চেইন অফ কমান্ড না মানলে কেউ কখনো কোনোদিন এগোতে পারবে না। আবিদ আপার কাছে কি শিখবো, হীরামণি আপুর কাছে কি শিখবো, এই চিন্তাধারাটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান কাছ থেকে শিখেছি, কিন্তু আমি পদে পদে শিখেছি। আমি দেখে শিখতেছি, আমি থেকে শিখতেছি, আমি শিখতেছি, শিখার শেষ নেই। তো আমি এখনো আপনাদের এই প্রোগ্রামে এসেও শিখতেছি। আপনাদের এই প্রোগ্রাম থেকে আপু যখন কথা বলতেছে, আপনি যখন কথা বলতেছেন, আমি কিন্তু শিখতেছি। তো শিখে শিখে এজন্য নতুন যারা উদ্যোক্তা তাদেরকে আমি বলবো একটাই কথা, যে চেইন অফ কমান্ডটা মানতে হবে, সিনিয়র জুনিয়র মানতে হবে। এটা যদি আমরা মেনে এগিয়ে চলতে পারি, পরিবারকে বাদ দিয়ে নয়, পরিবারের সাথে সহমর্মিতা ভাবে, যে পরিবারকে বুঝিয়ে পরিবারকে কাছে রেখে কাজ করতে হবে, তাহলে আমরা এগোতে পারবো। এখন হীরামণি আপু বলুক। আসলে আপা বলার পরে আমার কিছু বলা মানে ধৃষ্টতা। তো আমি এই ধৃষ্টতা দেখাতে চাই না। আমরা দুজনে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এবং একই প্রোডাক্ট নিয়েই প্রায় সবাই আমাদেরকে চিনে। আপা যেটা বলছেন, ওকে। তো যাবার প্রায় আমাদের মনে হয় সময় হয়ে আসছে। তো সময় শেষ। আমি যাবার বেলাতে আমাদের যে আমরা পণ্য নিয়ে যেটা আমরা আজকে অনন্যা প্রোগ্রামে আসছি, আমি সে পণ্যটার কিছুটা অংশ আপনাদেরকে একটু দেখাতে চাই। আমি একটু হ্যাঁ, দেখাই। জি এই যে একটা কাঁথা, এটা বাংলার ঐতিহ্যবাহী খেজুর পাতা কাঁথা। জি দেখা যাচ্ছে, সুন্দর। এটাকে বলে হচ্ছে কার্পেট কাঁথা। এটা ক্রস স্টিচ দিয়ে এই কাঁথাগুলো করা। এটা হচ্ছে নর্মাল আর কি, আমরা সুজলা কাঁথা বলি বা আমাদের দিকে সুজলি কাঁথা বলে। এইটা নর্মাল স্টিচ, রানার স্টিচ দিয়ে এই কাঁথাটা করা। এটা হচ্ছে সব থেকে কম প্রাইস। এটা সব একদম বাজেট ফ্রেন্ডলি, কম প্রাইসের। আরেকটি দেখাই। এটি হচ্ছে আড়ং কাঁথা সম্পর্কে বোধহয় আমরা কম বেশি সবাই জানি। সবাই জানি। এটা হচ্ছে সেমি আড়ং। আড়ং এর আচ্ছা, ভিতরেও 2-3 রকম কোয়ালিটি থাকে। এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি। থার্ড কোয়ালিটিটাও আছে, আমি বেশি সময় নষ্ট করব না, এই জন্য সেকেন্ড কোয়ালিটিটা দেখাই। এটা সেমি আড়ং। সুন্দর। আচ্ছা, পুরোটাই কাজ। জি আপু, পুরোটাই কাজ। আচ্ছা, এবার দেখাই সব থেকে যেটা পপুলার, বাংলাদেশ কেন বাইরের দেশে আড়ং নকশি কাঁথা যেটাকে আমরা চিনি। দেখেন, আমাদের মতো ছোট উদ্যোক্তাদের কাছ থেকে নিয়ে কাজ করেই আড়ং আজকে আড়ং হয়েছে। তো আমরা যারা করি কাজগুলো, এটা আমি দেখাই। এটা হচ্ছে আপু আড়ং নকশি কাঁথা। আপু দেখেন, এই যে কাজটা
টোটাল পিছন পাশে এটা এটা হচ্ছে আপু ব্যাক পার্টটা, কিছুই কোনো কাজ নাই, একটু বাঁধবে না, একটু একদম ছোট ছোট করে গায়ে ই করা। লাগবে। জি আপু, এই যে দেখেন কত সুন্দর ফিনিশিং, এবং এটা কিন্তু রেশমি সুতার উপরে, এটা হচ্ছে আড়ং কাঁথা। আর আমাকে দেখতে পাচ্ছেন যে আমি একটি হাতের কাজের ড্রেস পরা মেয়েদের, এই যে হাতের কাজের এই একটা ড্রেস আপু, আমি বেশি দেখাইতে পারছি না, এই একটা, এই একটা। আপনারা দর্শক শ্রোতারা দেখছেন যে আমরা দুজন মানে কি বলবো, গুণী দুজন উদ্যোক্তা নিয়ে বসেছি। আমাদের সব মানে অন্যান্যরাই গুণী, তো তারপর তো সবার তো গল্প থাকে আলাদা আলাদা। হ্যাঁ, সুন্দর আপু। এটা হচ্ছে গুজরাটি কাজ, হাতের কাজের একেবারে শ্রেষ্ঠ কাজ যেটাকে বলে গুজরাটি কাজ, এটা হচ্ছে সেই গুজরাটি কাজ। এবং এটার পাশাপাশি আমি পুরুষদের প্রোডাক্ট নিয়ে খুবই কম কাজ করি। আমাদের আপুরা যদি কেউ বলেন যে আপু আমার জন্য একটি পাঞ্জাবি করে দেন, সেক্ষেত্রে করি, কিন্তু বেশিরভাগই আমি মহিলাদের আইটেম নিয়ে করি। যেমন মহিলাদের যে ব্লাউজ গুলো কিন্তু আমরা এখন পরি, দেখেন এই যে ব্লাউজ পিসটা, এটা আমি নিজেই ডিজাইন করছি। আমি একটু দর্শক শ্রোতাদের মানে বলি, এই যে কাজের জিনিসগুলো, এই কাজের জিনিসগুলো যখন আড়ং-এ চলে যায় না, তখন হয়ে যায় ওটা ব্র্যান্ড, এবং আপনারা অনেক দামে সেটা কিনে থাকেন। তো বলবো, কিন্তু এখন তো একটা সুযোগ আছে, অনলাইন একটা সুযোগ করে দিয়েছে, যারা এই প্রোডাক্টগুলো তৈরি করে তাদের কাছ থেকে সরাসরি কেনার। তো আমি বলবো যে আপনারা কিন্তু এই বিষয়টা একটু ভেবে দেখতে পারেন, যে সরাসরি তাদের কাছ থেকে নেওয়ার বিষয়টা। সবাই তো আড়ং থেকে কিনতে পারে না, যেহেতু আড়ং এর প্রোডাক্ট বলতে আমরা জানি অনেক দাম। এটা সবার ভালো লাগলো, সবার কেনার সাধ্যের মধ্যে আসে না। তো আমি তাদের জন্য বলছি যে যারা তৈরি করছেন, সরাসরি আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার মনে হয় যে তাহলে সবারই পছন্দের জিনিস সে কিনতে পারবেন তার সাধ্যের মধ্যে। এবার আমি বলতে পারবো যে হীরামণি আপু ফকিরহাট থেকে ওটা দেখাইছে। এখন যদি কেউ বাগেরহাট থেকে নিতে চায় তাহলে আমার কাছে আছে, আমি দেখাচ্ছি সেটা। আমাদের সবসময় প্রোডাকশন রেডি করে আমরা কাছে রেখে দিই। এই যে হচ্ছে এটাকে কার্পেট কাঁথা, এবং এটা খুব সুন্দর সেলাই। এই কার্পেট কাঁথা এবং বিভিন্ন ধরনের কাঁথা আমার কালেকশনে আমার কাছে রেখে দিয়েছে। এটা হচ্ছে নয়নতারা কাঁথা, বিভিন্ন সুন্দর সুন্দর করে দেখেন, কালার কম্বিনেশনও খুবই সুন্দর। তারপরে আমাদের থ্রি পিস, এই যে ওয়ান পিস, যারা ফকিরহাটে বাগেরহাটের ভেতর থেকে নিবে তারা ফকিরহাট পর্যন্ত যাওয়াটা কষ্টকর হয়ে যায়, তো বাগেরহাট থেকেই ওই কালেকশনটা আমাদের এখানে পাবে। আর আমার নিজস্ব পণ্য এই যে আমি নিজে পাঞ্জাবির উপরে কাজ করি, হ্যান্ড পেইন্ট করা। এই এটা হচ্ছে রং দিয়ে কাজ করা, হ্যান্ড পেইন্ট করা পাঞ্জাবির উপরে যদি কেউ কোনো কাজ করে তো আমরা সেটা নিজস্ব কাস্টমাইজ করে করে দিই। এটা হচ্ছে সুতোর কাজ করা। এটা একজনে অর্ডার করছে, এটা রিসেন্ট শেষ করছি এবং এটা এখন কাস্টমারের কাছে চলে যাবে। তো এই হচ্ছে আমাদের কার্যক্রম, আমরা মিলে ঝুলে কাজ করি এবং আরো বুটিক্স আইটেম থেকে শুরু করে সব। হীরামণির যদি ওইখানে লাগে তো আমি ওইখান থেকে পাঠায় দিই, আবার ওখান থেকে আমাদের এখানে পাঠায় দেয়, এইভাবে আমরা কাজ করি মিলেমিশে, আপনাদের এই কখনো বিষয়টা কোনো আসলে আমার সংশয় নেই। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আমি এরকম একবার একজনকে প্রশ্ন করেছিলাম, নাম বলবো না আমি, প্রশ্ন করেছিলাম যে আপনার এই প্রোডাক্টটা তো অমুকজন তার কাছে নাই, তো তার রিলেটেড কেউ যদি এটা মানে নিতে চায়, সে তো আপনাকে বলতে পারে যে আপনার কাছ থেকে নিল, বা আপনার কাছে যে প্রোডাক্টটা নাই সেটা হচ্ছে আপনি তাকে বললেন, এতে কি হলো, দুজন দুজনকে সহযোগিতা করা হলো। তো উনি আমাকে বললেন যে না, এই জিনিসটা হয় না, কারণ এটা খুব কম মানুষই মানে এই জিনিসটা করে, এই সহযোগিতাটা করে, বা করে না বললেই চলে। যেমন মানে উনি আমাকে বললেন যে না আপু, এই ব্যাপারটা হয় কি, সে আমাকে কেন অর্ডার দিবে, সে চিন্তা করে যে আমি এই জিনিসটা নিজে নিয়ে এসে আমি আমার নাম দিয়ে আমি এটা সেল করব। তো এখানে এটা কিন্তু সহযোগিতা হয় না, কিন্তু আপনাদের, আমি আপু এই জিনিসটা খুবই চিন্তা করতাম অন্যদের মাঝখানে, কিন্তু আমি আপনাদের দুজনকে মানে কি বলবো, আমার খুবই ভালো লাগলো এই বিষয়টা। আপু এটা দেখবেন আরেকটু বিষয় যে আমি যখন মেলায় বসি বাগেরহাটে, তখন আমার মেলায় স্টলে আমার নিজস্ব পণ্যের কখনো রাখার জায়গা হয় না।
আমি এই যে আমার সারা বাংলাদেশে আমার যে আপারা ছড়িয়ে ছিটিয়ে আছে যাদের সাথে আমরা কাজ করি, মাগুরা থেকে আপা আছে মমিতা কুন্ডু আপু, রাজশাহী থেকে আছে আপনার সালমা আপু, বরিশালে আছে আকিরয় আপু। যে যে কাজ করে সে তার পণ্য আমাকে চাওয়ার আগে পাঠায় দেয় এবং আমার স্টল ভরে যায় সব হ্যান্ডিক্রাফট। হীরামণির কাঁথা তো আছেই, এবং বাগেরহাটে আমি কাঁথা নিয়ে একটা সারা ফেলেছি যে না, বাগেরহাটে কাঁথা আমাদের ফকিরহাটে প্রোডাকশন হয়, এটা সবাই জানে। বুঝছেন, আমি এভাবেই কাজ করি যে আমার পণ্য আমি কাজ করি, সেলাইটা তো আমি করি না, কেন আমি এটার নাম দিব? আমার এটা কখনো আমাকে নিয়ে যায় না যে আমি কখনো, আমি বলি যে আমি এখানে সেল করি, হীরার কাঁথা এখানে পাবে, সবাই এখানে আসবেন। আর সেখানে আমি যখন সেল করতেছি নিশ্চয়ই আমার একটু প্রফিট তো অবশ্যই, যেহেতু বিজনেস করি, অবশ্যই আছে, সেটা ব্যবসা করি, থাকবেই। আপনারা তো অবশ্যই ব্যবসা করতে থাকবে। নেমেছেন, প্রফিট তো লাগবেই, প্রফিট তো থাকবেই। তারপরে হ্যাঁ, এই যে আমার একই পরিবারের অপরকে মধ্যে দিলে কমে দিয়ে দিচ্ছে, হীরা আপুর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, হীরা আপু সেখান থেকে টাকা কমিয়ে রাখছে, যে আমার পরিবার নিচ্ছে। মিলেমিশে কাজ করা যে কত আনন্দ আমরা জানি। এজন্য সবাইকেই বলবো যে আমরা এভাবে কাজ করলে হয়তোবা টাকার, যে আমার টাকা নাই আমি কিভাবে ব্যবসা করব, এই সমস্যাটা থেকে দূর হয়ে আসা যায়। যারা নতুন উদ্যোক্তা, যারা শুরু করছেন কাজ বা ব্যবসা শুরু করছেন ঘরে বসে, এবং আমার যারা আরো অনন্যারা আছেন, আমাদের তো 50-এর উপরে অনন্যা আছেন, অলরেডি এখানে এসেছেন, আমি সবাইকে বলবো যে আজকে অন্যদের কাছ থেকে কিন্তু কিছু শেখার আছে। আমরা কিন্তু শিখতে পারি এই জিনিসটা। দেখেন, মানে একে অপরকে সহযোগিতা করে কতটা এগিয়ে যাওয়া যায়, তা কিন্তু আজকের আমাদের দুজন অনন্যা দ্বারা কিন্তু আমরা কিন্তু এটা জানলাম, শিখলাম। তা আমার মনে হয় যে এই মানসিকতা সবারই রাখা উচিত, তবেই না এগিয়ে যাবে নারীরা, বাংলার নারীরা, তবেই এগিয়ে যাব আমরা সবাই। তো আমাদের অনুষ্ঠান একদমই শেষ। আমরা মানে আমাদের যে সময়টা তার থেকেও আমরা বেশি আরো সময় নিয়ে নিয়েছি। তো শেষ বেলায় বলবো যে আপনারা আমাদের যেই উদ্যোগ অন্যদের নিয়ে যে কাজটা করা, এটা সম্পর্কে আমাদের ভার্চুয়াল টিভি বাংলা সম্পর্কে কিছু বলবেন, বলে বিদায় দিবেন। আপু, আমি এই বিষয়টাতে একটু বলি। আজকে ভার্চুয়াল টিভি আমাদেরকে যে সুযোগটি দিয়েছে তার জন্য আমরা অসংখ্য কৃতজ্ঞ। এবং আমাদের তরফ থেকে ভার্চুয়াল টিভির যারা দর্শক আছেন তাদের জন্য আমি বলছি, যারা আমাদেরকে দেখে ভাবছেন যে আমিও ওই জায়গাটাতে যেতে চাই, আমিও অনন্যা হতে চাই, তিনিও যেন ভার্চুয়াল টিভিতে এসে আমাদেরকে আরো বেশি সমৃদ্ধশালী করতে পারেন। সেজন্য বলবো, যারা পুঁজি নাই যে আপুদের, তারা যদি কেউ ব্যবসা করতে চান আবিদা আপার সঙ্গে বা আমার সঙ্গে, তারা যেন অবশ্যই যোগাযোগ করেন। এবং ভার্চুয়াল টিভির মাধ্যমে যে আপুরা আসবেন আমাদের কাছে, তাদের জন্য আমাদের তরফ থেকে অনেক আন্তরিকতা এবং দোয়া থাকবে। তো আপুরা কিন্তু বিশাল একটা সুযোগ দিয়ে দিল। তো এটা সবাই মাথায় রাখবেন। আমার মনে হয় যে সচরাচর এরকম সুযোগ কিন্তু পাওয়া যায় না। যেটা আপনারা পেয়েছেন, এটা সম্ভব হয়েছে তাদের আন্তরিকতার জন্য, এটা সম্ভব হয়েছে। তো আমার মনে হয় সবাই এটা মাথায় রাখবে। আবিদা আপু। যে আসলে আপু ঠিক কথাই বলেছে। হীরামণি আপু আর আমি যখন বিজনেস করি, আমি হীরামণি আপুকে যখন চিনতাম না তখন আমার প্রোডাকশনের জন্য অনেক সময় ব্যবসা স্লো হয়ে গিয়েছিল। আবার হীরামণি আপু আর আমি যখন একত্রিত হই তাহলে দেখেন এখানে এই পণ্যের কখনো ঘাটতি পড়তেছে না। যে আমরা সবসময় যে উদ্যোক্তাদের কাছে টাকা থাকবে এর কোনো মানে নাই, বা এটা হয়ও না। আমাদের এখানে ছোট হওয়ারও কিছু নাই। তো আমরা যে কোনো সময় লোন আনতে গেলে সেটা নিয়ে বিজনেস চালাইতেও পারি না, অনেক কষ্ট হয়ে যায়, লোনটা শোধ করবো কিভাবে। হুম। তো সেই ক্ষেত্রে করোনার পরে এখনো করোনার প্রভাব কিন্তু কাটেনি। করোনার পরে এখনো অনেকে উঠে দাঁড়াতে কষ্ট হয়, কিন্তু আমরা অনলাইন জগতে যারা ছিলাম করোনার পরে তারা কিন্তু আমরা মেরুদণ্ড সোজা করতে পেরেছি। এটা আমাদের বলতেই হবে, কারণ ঘরে বসে আমরা অনলাইনটাকে বেছে নিয়েছি এবং অনলাইনে অ্যাক্টিভিটি দেখিয়ে যারা কাজ করেছি। অনলাইনে খাবার, যারা আমাদের বাগেরহাটে অনেক খাবারের উদ্যোক্তারা আছে, আমি সবাইকে নিয়েই কাজ করি। খাবারের উদ্যোক্তারা যারা আছে তারাও কিন্তু এক একজন অনন্য। তারা ঘরে বসে এই গরমে তাপদাহে রান্না করে কিন্তু বাড়ি বাড়ি সেল করছে। তাহলে তাদের পরিশ্রমটাও কিন্তু অনেক। তো
তো আমি মনে করি যে সবাই, হীরামণি আপু অলরেডি বলেই দিয়েছে, যদি কেউ মনে করে যে না আমাদের কাছে এমনই যোগাযোগ করে, আমরা হীরামণি আপুর কথাও আমি এখান থেকে দেই এবং আমার প্রোডাক্ট যেগুলো লাগে আমি দেই, কিন্তু আরো যদি কেউ মনে করে তাহলে অবশ্যই আমরা পাশে থাকবো, সহযোগিতা করব। ওই যে পথটা দেখিয়ে দেব সেই পথে হাঁটতে হবে, সেই পথে যদি হাঁটে তাহলে মনে হয় পথ খুঁজে পাবে। পথের সন্ধানে যে আমরা দিলাম আর এবং ওটা কাজ করে সেল করে বসে থাকবো তা না, আমরা দিচ্ছি এই এই পথে এগোতে হবে, আমি পথ দেখিয়ে দেবো। পরিশ্রম আমাদের আমি করতে হবে। আমি হ্যাঁ, আমাদের নেতৃত্ব যেটা অত সোজা না। আমি অনলাইনে একজন নেতৃত্ব দেয় আমাদের নজরুল ইসলাম নয়ন ভাইয়া প্রবাসে থাকে, এবং আমাদের মিজানুর রহমান মিজান ভাইয়া, এদের যে অনলাইন জগতের নেতৃত্ব দেওয়ার যে কায়দা, এটা যদি আমরা ফলো করি, এবং আমরা ফলো করছি বলে আজকে আমরা পারি। আমরা এখনো পারি না, এখনো শিখছি, আমাদের প্রতিবন্ধকতাও আছে, শেখারও অভাব আছে। প্রতি পদে পদে আমরা তা অনলাইনের কাছ ভাইয়াদের কাছ থেকে শিখছি, এবং আমরা মনে করব যে এইগুলো একটু ফলো করি, এইগুলো নিয়ে কাজ করি, তাহলেই একজন উদ্যোক্তার লাইনে, মানে অনলাইনে কাজ করতে গেলে অ্যাক্টিভিটির বিকল্প নেই। এবং যে গ্রুপ, মানে অসংখ্য গ্রুপ অনলাইনে, অসংখ্য গ্রুপ, আমি যে গ্রুপের হয়ে কাজ করব না কেন সেই গ্রুপের হয়েই আমরা একটু হাল ধরে রেখে আমি কাজ করবো। এখানে আমি বলবো না যে আমাদের গ্রুপ ভালো অমুকের গ্রুপ ভালো, তা বলবো না, যে যেখানে কাজ করতেছি আমরা একটু লেগে থাকি, লেগে থাকলে লেগে কাজ থাকতে করা হবে, যায়। ধৈর্য ধরতে হবে, হ্যাঁ, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। নতুন উদ্যোক্তা যারা আছে শুধু যে আমরা সহযোগিতা করলেই পারবে তা না, ধৈর্য ধরতে হবে। আমাদের কাছ থেকে নিল, সেল হচ্ছে না, হীরা আপু সেল হচ্ছে না, আবিদ আপু সেল হচ্ছে না, তখন আমরা কি করব? সেল করার কায়দা তো আপনার জানতে হবে, কৌশল জানতে হবে, না জানলে শিখতে হবে, এটা হচ্ছে বিষয়। আর সর্বোপরি হচ্ছে আমাদের, আমি একটা কথাই বলবো যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রশিক্ষণের কথা বারবার বলেছে, সবকিছুর বিনিময়ে আমাদের প্রশিক্ষণটা জরুরি। প্রশিক্ষণ করে নিজেদের ঘরের জায়গা যদি সামান্য থাকে তাহলে আমরা সবজি ফলন করি, এগুলো যে সেই কথাগুলো বলে যে আমরা সবজি উৎপাদন করে আমরা কিন্তু সবজির দাম বেড়েছে সেখান থেকেও পরিত্রাণ পেতে পারি। তো প্রোডাকশনে যদি যাওয়ার আগে আমরা প্রোডাকশনের বিষয়গুলো একটু খুঁটিনাটি বিষয়গুলো যদি প্রশিক্ষণ নিয়ে জেনে কাজ করি তাহলে মনে হয় সম্ভব। আজকে আমাদের পেছনে কেউ ছিল না, বা এইরকম আমি আর হীরা আমাদের মতো কেউ আমরা পাইনি। আমরাই কিন্তু নিজেদেরকে সৃষ্টি করেছি কি যে আমাদের এইভাবে কাজ করতে হবে, আমাদের এইভাবে চালাতে হবে, এভাবে সেল বাড়াতে হবে। আপা যদি মেলা করে তো প্রোডাকশন কিভাবে আনে, আমি যদি বিছানায় শুয়ে থাকি হীরামণি কিভাবে অনলাইন টাকা কভার করবে। এই যে একত্রতা, এভাবে যদি কাজ করা যায় তাহলে মনে হয় যে সম্ভব। সকলকে ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজনে আমি নিজেকে গর্বিত মনে করছি যে আমি অনন্যার প্ল্যাটফর্মে আসলে অংশগ্রহণ করতে পেরে। ভার্চুয়াল টিভিকে আমি একটাই বলবো যে যদি কেউ আমাদের এই দেখা থেকে আগ্রহ প্রকাশ করে যে না আমরা ভার্চুয়াল টিভিতে আসব, তো অবশ্যই যোগাযোগ করবেন। আহ, অনন্যা আমরা সবাই, প্রতিটা মেয়ের ভিতরেই অনন্যা বিরাজমান। আমরা চাই যে সবাই আসুক, আমরা পাশে থাকি, সহযোগিতার হাত বাড়িয়ে দিব, শুধু আপনারা হাতটা ধরবেন শক্ত করে। ধন্যবাদ আপা। পরিশেষে একটাই কথা, আসুন আমরা সবাই একে অপরের সাথে থাকি, পাশে থাকি এবং একসাথে পথ চলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো প্রয়োজনে আপুদের সঙ্গে যোগাযোগ করবেন, আপুরা আমাদের কমেন্ট বক্সে তাদের পেজ লিংক দিয়ে দিবে। ওনারা তো আপনাদেরকে বললেনই যে মানে সব প্রকার সহযোগিতার হাত ওনারা বাড়িয়ে দিবেন। এখন সহযোগিতাটা কিভাবে আপনারা নিবেন এটা তো আপনাদের উপর নির্ভর করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।